আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা সমাধান করতে যাচ্ছি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের 2 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্ক সমাধান করতে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টদের মাঝে সমস্যা সৃষ্টি হয়। আজকে আমরা সহজভাবে সমাধান করে দেব। ওকে, অঙ্কটা সমাধান করা যাক। প্রশ্ন 2, আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2025 সালে মার্চ মাসের 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 55,000 টাকা যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন সমূহ নিম্নে দেওয়া হলো। তো মার্চ 3 কাশেম ট্রেডার্সের নিকট পণ্য ক্রয় 34,000 টাকা। মার্চ 6 জাহিদ স্টোরসের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা। মার্চ 7 দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। মার্চ 10 নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। এবং মার্চের 17 তারিখে নগদে পণ্য ক্রয় করা হয়েছে 35,000 টাকা। মার্চের 19 তারিখ পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 15,000 টাকা। এরপরে মার্চের 21 তারিখে জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা। মালিক নিজ প্রয়োজনে ব্যবসায়ী থেকে উত্তোলন করেন 4,500 টাকা। তো আমাদের ক প্রশ্ন বলছে উপযুক্ত তথ্য হতে মার্চ মাসের বিক্রয় পরিমাণ নির্ণয় করো। তো আমরা প্রশ্ন পড়ে দেখলাম যে বিক্রয় আছে 6 তারিখে, বিক্রয় আছে 10 তারিখে, বিক্রয় আছে 19 তারিখে। কিন্তু এখানে যেই বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে সেটা দ্বারা বোঝাচ্ছে যে শুধু মুনাফা জাতীয় বিক্রয়গুলোর পরিমাণ নির্ণয় করতে। এখানে বলে নাই যে মুনাফা এবং মূলধন জাতীয় টোটাল বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে মার্চ মাসের বিক্রয় পরিমাণ দ্বারা বোঝাচ্ছে যে শুধুমাত্র যে পণ্য বিক্রয় হচ্ছে বা মুনাফা জাতীয় কোনো কিছু বিক্রয় হচ্ছে সেগুলোর মোট পরিমাণ নির্ণয় করতে। তো দেখেন মার্চের 6 তারিখে বলা আছে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা। এটা বাকিতে, এটা নগদে বিক্রি করা হয় না, তবুও কিন্তু এটা বিক্রয়। এরপরে মার্চের 10 তারিখে বলছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। এটা নগদে পণ্য বিক্রি করা হয়েছে। এখানে বিস্কিট পণ্য এটা বিক্রি করা হয়েছে। তাইলে এই দুইটা পাইলাম মার্চের 6-10 তারিখ। কিন্তু মার্চের 19 তারিখ বলছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 15,000 টাকা। আসলে এই যন্ত্রপাতিটা হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ বিক্রি করলে মূলধন জাতীয় প্রাপ্তি হয়, এটা বিক্রয়ের পরিমাণের মধ্যে আসবে না। কারণ এই হিসাব বিজ্ঞানে শুধুমাত্র বিক্রয়ের পরিমাণ বলতে বোঝানো হয় যে মুনাফা জাতীয় বিক্রয়ের পরিমাণগুলো। ওকে, আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে আমাদের হচ্ছে যে 6 তারিখ এবং 10 তারিখ এই দুটা লেনদেন মোট বিক্রয়ের ভিতরে আসবে। আমাদের যে কর জন্য ঘর আঁকা শেষ লিখলাম উপযুক্ত তথ্য হতে মার্চ মাসে বিক্রয় পরিমাণ নির্ণয়। তাহলে আমরা এখানে লিখবো যে তারিখ, এরপরে বিবরণ, এরপর হচ্ছে যে টাকা। তাহলে আমাদের কয় তারিখ পাইছি আমরা? মার্চের 6। কত তারিখ সাল ছিল? 2025 মার্চ 6। কি লেখা আছে? জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয়। লিখব জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয়। বিস্কুট
বিক্রয় কত হাজার টাকা? 15,000 টাকা। তাহলে লিখবো 15,000 টাকা। এরপর বলছে মার্চ 10 তারিখ নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। টোটাল আমাদের বিক্রয় পরিমাণ দাঁড়ায় 90,000 টাকা। বিক্রয় পরিমাণ। ওকে, খ প্রশ্ন বলছে হিসাব সমীকরণের উপর 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখাও। তাহলে আমাদের প্রথম হচ্ছে যে 1 তারিখের, এরপর হচ্ছে যে 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলছে। তো এটা আমরা গত যেই দ্বিতীয় অধ্যায় করেছি, দ্বিতীয় অধ্যায়ের যে 3টা অঙ্ক সমাধান করেছি, প্রায় প্রত্যেকটা অঙ্কে আমাদের এই হিসাব সমীকরণের প্রভাব ছিল। তবে এই প্রশ্ন তো আমাদের হিসাব সমীকরণের প্রভাব আছে। তো চলুন আমরা নির্ণয় করি। এই লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব করার জন্য আমাদের একটা চক আঁকতে হবে। এই চকের অনেকগুলো ঘর থাকে। তো ঘরগুলো আমরা লেনদেন থেকে প্রথমে নির্বাচন করে নিব। যেমন ঘরগুলো আমরা প্রথমে নির্বাচন করতে পারি এভাবে যে প্রথম বলছে নগদ। আমরা প্রথমে লেনদেনগুলোর জন্য হিসাব সমীকরণটা লিখব। এ সমান সমান এল প্লাস ও ই। এখানে ও এর জন্য হচ্ছে মূলধন, মূলধন, এরপর হচ্ছে যে যোগ আয়, এরপরে মাইনাস ব্যয়, এরপরে মাইনাস উত্তোলন। এগুলো আমরা কি করব? লিখে নেব। লেখার পরে যারা দুর্বল স্টুডেন্ট এই নিয়মে তারা চকটা সহজে নির্ণয় করতে পারবে। সেজন্য আমি প্রত্যেকটা অঙ্কতে এটা সমাধান করার সময় আমি দেখিয়ে দিই। যেমন বলছে যে এখানে বলা আছে যে এ সমান সমান হচ্ছে সম্পদ, এল সমান হচ্ছে দায়, আর ওই হচ্ছে যে এই 4টা অংশ, মানে মূলধন, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের ভিতরে কি কি থাকে? মূলধন থাকবে, আয় থাকবে, ব্যয় থাকে, উত্তোলন থাকবে। এই চারটা কোনো লেনদেনে যদি এই 4টা জিনিস পাই তাহলে এটা মালিকানা সত্ত্বের ঘরের ভিতরে আসবে। তাহলে দেখুন আমরা প্রথমে পাই হচ্ছে যে নগদ, এরপরে পাচ্ছি যে যন্ত্রপাতি, এরপর হচ্ছে যে পণ্যদ্রব্য। তাহলে পণ্যদ্রব্য কি হয়? পণ্যদ্রব্য হচ্ছে যে ব্যয় হয়। তাহলে এটা ব্যয়ের জন্য মালিকানা সত্ত্বের ভিতরে, মানে মালিকানা সত্ত্বের ভিতরে মালিকানা সত্ত্বের ঘর দিলে সেটার ভিতরে হয়ে যাবে। তাহলে আমরা এখানে সম্পদের পাশে পাচ্ছি নগদের জন্য একটা, যন্ত্রপাতির জন্য একটা, আর ব্যয়ের জন্য মালিকানা সত্ত্বের ভিতরে হয়ে গেছে। এরপর হচ্ছে যে আমার 3 তারিখ বলছে কাশেম ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়। কাশেম ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় করা মিনিংটা হচ্ছে যে কাশেম ট্রেডার্সের মানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। এটা বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, কাশেমের নিকট হতে বাকিতে পণ্য ক্রয়। কারণ কোনো নগদ কথা উল্লেখ না থেকে যদি কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে সেটা বাকিতে লেনদেন হয়েছে। তো বাকিতে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে কি হয়? তাহলে হচ্ছে যে পাওনাদার সৃষ্টি হয়, পাওনাদার। আর পাওনাদার হচ্ছে দায়, তাহলে দায়ের পাশে আমাদের একটা গড় হবে। তাহলে দায়ের পাশে একটা পাওনাদার একটা ঘর হবে। এরপর হচ্ছে যে এরপর 7 তারিখের লেনদেনটা হচ্ছে যে দোকান ভাড়া প্রদান করে নগদ টাকা চলে যায়, ব্যয় বৃদ্ধি পায়। আর ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বের ভিতরে আছে। আর হচ্ছে নগদের জন্য আমরা আগে একটা ঘর দিছি, তাহলে আর নতুন করে ঘর দিব না, শেষ। এরপরে বলছে 10 তারিখ বলছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসে, নগদের জন্য আমরা আগে একটা ঘর দিয়েছি। এরপর হচ্ছে যে বিক্রি করলে আয় হয়, আয়ের জন্য আমাদের মালিকানা সত্ত্বের ভিতরে ঘর আছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমাদের এই প্রভাবের জন্য যে চকটা আঁকতে হবে তার ভিতরে যে ঘরটা হবে, সেই ঘরগুলো হচ্ছে যে একটা হবে নগদের জন্য ঘর, আরেকটা হচ্ছে যন্ত্রপাতির জন্য ঘর, আর দায়ের পাশে শুধু প্রদেয়ের একটা ঘর হবে, আর মালিকানা সত্ত্বের জন্য একটা ঘর
ঘর হবে, তার টোটাল ঘর হবে 4টা এই অঙ্কতে। চলুন আমরা ঘর আঁকি। হিসাব সমীকরণের প্রভাবের ঘর আঁকা হলো। তো আমরা ঘরগুলো কি কি পাইছি? ঘরগুলো পেয়েছি হচ্ছে যে প্রথম আমরা হেডিং করব, যে লিখব সম্পদ এ, এরপর হচ্ছে যে দায় এল, মালিকানা সত্য ই, এরপর এটা হচ্ছে যে সমান চিহ্ন প্লাস মন্তব্য তারিখের জন্য ঘর। তাই আমরা সম্পদের পাশে পাইছিলাম নগদ, এরপর পাশে যন্ত্রপাতি, এরপর পাইছি প্রদ হিসাব বা পাওনাদার, এরপর এখানে লিখব মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আসলে এটা না লিখলেও চলে, কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ক এটা লিখি। এটাতে একটা ঘর দিলেও হয়, মালিকানা সত্ত্ব দিলেও হয়, কিন্তু এটা লিখি আমি এজন্যই যাতে আমাদের যে দুর্বল স্টুডেন্টগুলো আছে তারা বুঝতে পারে আসলে এখানে কেন প্লাস কেন মাইনাস, আমি কেন এখানে বারবার গিয়ে প্রায়ান্টিগুলো এখানে লিখি। তাহলে সে বুঝতে পারবে মূলধন হলে এখানে বসায়, আয় হলে এখানে বসায়, ব্যয় হলে বসায়, উত্তোলন হলে বসায়। আবার এটা থেকে বলা যায় যে যারা মন্তব্য নিয়ে টেনশন করে তারা বলতে পারবে যে এই 4টা আইটেমে শুধু মন্তব্যের ভিতরে আসে, আর অন্য কোনোটা আসে না। তো চলুন আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে আমাদের প্রথম 1 তারিখে ছিল, আমরা লিখব 1 তারিখ 2025 মার্চ 1। এরপরে আমাদের তারিখ ছিল মার্চ 3 তারিখ, আমরা আগের তারিখগুলো লিখিনি, মার্চ 7 তারিখ, মার্চ 10 তারিখ। এরপর দেখুন প্রথম 1 তারিখে বলছে আমাদের, একটু খেয়াল করুন, যে নগদ 2,40,000 টাকা, তারপর হচ্ছে যে যন্ত্রপাতি 55,000 টাকা, 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। এই যে এই 3টা আইটেম নিয়ে ব্যবসা শুরু করছেন, এটাই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মূলধন। তাহলে মালিক যা যা প্রতিষ্ঠান আনবে তাই মূলধন হিসাবে বসাবো। তাহলে 2,40,000 2,40,000 55 যোগ 21 3,17,000 যোগ করলে 3,17,000। এই 3,17,000 হচ্ছে মূলধন। এরপরে ঘরগুলো বাকিগুলো ঘরে বসাবো, যেমন নগদ আছে, নগদের ঘরে কত বসবে? 2,40,000 টাকা। এরপর হচ্ছে যন্ত্রপাতির ঘরে বসবে 55,000 টাকা, 55,000 টাকা। এরপরে পণ্যদ্রব্য যেমন মূলধন হিসাবে আসছে তেমনি আবার এটা ব্যয়ও, তাহলে এখানে ব্যয় মাইনাস হয়, তার আমরা লিখবো মাইনাস 21,000। তাহলে এই লেনদেনটা অনেকেই বুঝতে পারেন, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে স্যার আপনি একবার যোগ করলে একবার মাইনাস করেন। আমি ভিডিওতে এখন যে ক্লাসে বলছি যে প্রথমে মালিক প্রথমে যা 1 তারিখ আনবে সবই মূলধন। তাহলে মালিক নগদ আনছে, এটা মূলধন, যন্ত্রপাতি আনছে মূলধন, পণ্যদ্রব্য আনছে মূলধন স্বরূপ হিসাবে 3,17,000 বসাইছি। কিন্তু এই যে পণ্যদ্রব্য তো গড় হয় না, তো পণ্যদ্রব্য যদি গড় না হয় তাহলে আমাদের নগদের গড় হলো, যন্ত্রপাতির গড় হলো, মূলধনের গড় হলো, কিন্তু পণ্যদ্রব্যর ঘর কই? এই পণ্যদ্রব্যর ঘর মালিকানা, মানে পণ্যদ্রব্য ব্যয় হলে কি হয়? মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হয়, সেজন্য মাইনাস করে দিছি। তাই লিখবো যে পণ্যদ্রব্য। ওকে, এরপর আছে যে 3 তারিখ যে বলছে যে 34,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তো 34,000 টাকার পণ্য ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় 34,000 টাকা।
এরপরে এই ব্যয়টা কিভাবে হয়েছে, বাকিতে হয়েছে, তাহলে দায় বাড়ছে, প্রদ হিসাব বাড়ছে 37,000 টাকা। দেখুন একটা জিনিস খেয়াল করুন যে এই দুইটা যোগ বিয়োগ করলে আমাদের শূন্য হয়ে যায়। দেখেন তাহলে এই পাশেও শূন্য, ওই পাশেও শূন্য, তাহলে আমাদের হিসাব সমীকরণ মিলছে। তো এখানে লিখবো যে ক্রয় ব্যয়, পণ্য ক্রয় ব্যয়, এটা লিখতে হবে। এরপরে দেখেন, এরপর 7 তারিখ হচ্ছে দোকান ভাড়া প্রদান 16,500। তো দোকান ভাড়া প্রদানের কারণে আমার নগদ টাকা চলে গেছে 16,500 টাকা নগদ থেকে চলে গেছে। ওকে, আর এই ভাড়া প্রদান করার কারণে কি হয়েছে, ব্যয় হয়েছে। ব্যয় কোথায় যাবে, ব্যয় মালিকানা সত্ত্বতে মাইনাস হয়, তাইলে 16,500 টাকা লিখবো ভাড়া ব্যয়। ওকে, এরপরে হচ্ছে যে 10 তারিখ নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় করলে আমাদের আয় হয়, তাহলে আয় হলে মালিকানা সত্ত্বতে যোগ হয় 75,000 টাকা, তাহলে বিক্রয় আয়, বিক্রয় আয়। এরপরে হচ্ছে যে এই 75,000 টাকা আবার নগদে আসছে, তাহলে নগদও বাড়ছে কত টাকা, 75,000 টাকা। একটা জিনিস খেয়াল করুন যে সম্পদের পাশে দুটাই কখনো প্লাস হবে না, আবার দুটাই মাইনাস হবে না। সম্পদের পাশে একটা প্লাস একটা মাইনাস, সেম হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের পাশে একটা প্লাস একটা মাইনাস। যেমন আমরা 3 তারিখে লেনদেন, দায় বাড়ছে ব্যয়ও বাড়ছে, ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, দায় বাড়ছে সেজন্য দায় যোগ হয়েছে। তাইলে এখানে দুটাই যদি মাইনাস করে দেই তাহলে মাইনাস আমাদের 68,000 হবে। এখানে আমাদের মাইনাস 68,000 টাকা দরকার ছিল সমান চিহ্ন, কিন্তু তা না হয়ে এখানে প্লাসে মাইনাসে 34 প্লাস 35 মাইনাসে শূন্য হয়েছে, এখানেও শূন্য। ঠিক আছে, আবার এখানে কি হয়েছে, যেমন দেখেন এখানে মাইনাস হলে এই পাশেও মাইনাস হয়, এই পাশে প্লাস হলে ওই পাশেও প্লাস হয়। কিন্তু কখনো কি দেখছেন একই পাশে দুটা প্লাস হয়, না হয় না। একই পাশে দুইটা মাইনাস হয়, হয় না। হ্যাঁ হবে, একই পাশে দুইটা প্লাস হবে, কিন্তু অপর পাশে যোগ করে ওই সমমূল্য টাকা আসতে হবে, তবে একই পাশে যোগ হবে। আদারওয়াইজ একই পাশে যোগ করলে অন্য পাশে যদি কিছুই না ঘটে তাহলে আমাদের হিসাব সমীকরণ মিলবে না। এবার আমরা হচ্ছে যে যোগ করব। তো আমরা এবার নগদের পাশে যোগ করে দেখলাম 2,40,000 সাথে 75,000 যোগ, এরপরে 16,500 মাইনাস করলে আমাদের বের হয় 2,98,500। এরপরে আবার এখানে 55,000 থাকবে, নামাইলাম, এখানে 34,000। আর মালিকানা সত্ত্বতে যোগ বিয়োগ করলে আমাদের 3,17,000 থেকে 21,000 মাইনাস, এরপরে 34 মাইনাস, এরপরে 16,500 মাইনাস করলে, এরপরে 75,000 যোগ, সবকিছু যোগ করলে 3,20,500। ওকে, এরপরে সম্পদের পাশে দুইটা যোগ করলে 3,54,500, আর এটাও দায়ের পাশে যোগ করলে 34 আর 20 54, তাহলে 3,54,500। তাহলে আমাদের হিসাব মিলে গেছে, এখানে ক্লোজ। সমান চিহ্ন প্লাস সমান চিহ্ন, তাহলে 3,54,000 সম্পদের পাশে, দায় মালিকানা সত্ত্বের পাশে 3,54,500, এটার পাশে সম্পদের পাশে 3,54,500। তাহলে আমাদের হিসাব সমীকরণ মিলে গেল। এবার আমাদেরকে বলছে ঘতে মার্চ 6 তারিখ
17 তারিখ 6, এরপর হচ্ছে 17, এরপরে 19, এরপর 28 তারিখে লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। চলুন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি, একদম খুব সহজে করব। এর জন্য আমরা আগে ডেবিট ক্রেডিটের চক আঁকি। আমাদের চক আঁকা হলো, এবার হচ্ছে আমরা লিখব তার সংশ্লিষ্ট হিসাব, সংশ্লিষ্ট হিসাব ডেবিট অথবা ক্রেডিট। এরপর হচ্ছে যে টাকা। এখন আমরা দেখব প্রথম তারিখে আমাদের কি বলছে। আমাদের বলছে 6 তারিখে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা। তো জাহিদের নিকট বিস্কুট বিক্রি করার কারণে এটা বাকিতে বিক্রি হয়েছে, কারণ এখানে কোনো নগদের কথা উল্লেখ নেই। আর ব্যক্তির নাম উল্লেখ থাকলে আমরা জানি, কিন্তু নগদের নাম উল্লেখ না থেকে যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে হবে এটা বাকিতে। কিন্তু আবার ব্যক্তি আছে, নগদ আছে, তাহলে এটা নগদে হবে। তার মানে এটা হচ্ছে বাকিতে। তো বিক্রি করলে কি হয়, কারো কাছ থেকে টাকা পাই, সেটা হচ্ছে যে প্রাপ্য হিসাব। লিখতে পারি 2025 মার্চ 6। এখানে লিখবো যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ব্র্যাকেটে জাহিদ, যার থেকে কিনছি তার নাম। এরপর হচ্ছে যে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, কারণ বিক্রি করার কারণে আয় হয়েছে আয় ক্রেডিট, আর বাকি যে বিক্রি কারণে প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে সম্পদ ডেবিট। এরপরে বলা হচ্ছে যে 17 তারিখ নগদে পণ্য ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা চলে গেলে নগদ ক্রেডিট হয়, আর ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় ডেবিট হয়। তাহলে ব্যয় কি নাম হয়েছে, পণ্য ক্রয় নামে। 17 তারিখ মার্চ 17 তারিখ। এরপর আমরা লিখবো যে ক্রয় হিসাব ডেবিট, পর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এগুলো লিখে ফেলি। প্রথমটা হচ্ছে ডেবিট, কত হাজার টাকা, 15,000 টাকা। এরপরটা হচ্ছে যে ক্রেডিট। ডেবিট কি নির্ণয় করা একদম ইজি। এরপরে দেখুন এখানে লিখবো ডেবিট, এরপর হচ্ছে যে ক্রেডিট, কত, 35,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হয়েছে। এরপরও হচ্ছে 19 তারিখ। 19 তারিখ হচ্ছে যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। তো বিক্রি করার কারণে নগদ টাকা আসছে, নগদ ডেবিট। আর যন্ত্রপাতি বিক্রি করার কারণে সম্পদ হ্রাস পাইছে, সম্পদ, যন্ত্রপাতিটা একটা সম্পদ হ্রাস পাইছে, সেজন্য সম্পদ ক্রেডিট। তাহলে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 15,000 টাকা। এরপর লিখবো যে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 15,000 টাকা। এরপরে বলছে মার্চের 28 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 4,500 টাকা। মালিক যদি ব্যবসা থেকে উত্তোলন করেন তাহলে হয় উত্তোলন হিসাব ডেবিট, লিখবো 28, উত্তোলন হিসাব ডেবিট। আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। নগদ টাকা চলে গেছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। প্রতিষ্ঠানে নগদ টাকা চলে যাওয়ার কারণে আমাদের কি হচ্ছে যে নগদ ক্রেডিট হয়েছে, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়। তাই লিখবো ডেবিট, কারণ মালিক প্রতিষ্ঠান থেকে 4,500 টাকা তুলে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার কারণে সে আর মালিক 4,500 টাকা কম পাবে, মানে তার সত্ত্ব হ্রাস পাইছে।
তাহলে এটা ডেবিট হয়। এরপর নগদ টাকা চলে যাওয়ার কারণে আমাদের নগদ ক্রেডিট। কত? 4,500 টাকা। তো এ ছিল আমাদের ডেবিট লেন 6, 17, 6 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 28 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পরবর্তীতে তোমাদের বইয়ের 4 নাম্বার অঙ্কটা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।